5 তারিখে যদি রাষ্ট্রপতিও পালিয়ে যেতেন, 5 তারিখে যদি জনগণ চাইতো রাষ্ট্রপতি থাকবে না, নিশ্চয়ই থাকতে পারতো না। কে মধ্যস্থতা করতো? সেনাবাহিনীর প্রধান। কতক্ষণ মধ্যস্থতা করতো? সেনাবাহিনী তো সারেন্ডারই করেছে। করে তখনকার দিনের প্রধানমন্ত্রীকে কিভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করা যায়, দ্যাট ওয়াজ ডান বাই দি সেনাবাহিনী। আজকালকার দিনে সেনাবাহিনীর প্রধানের ওই দিনের ভূমিকাটা, টেলিভিশনটা কথা মনে পড়েন তো দেখি। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আমরা অপেক্ষা করছি, ভাষণ হয় না। আরেকটু অপেক্ষা করছি, ভাষণ হয় না। 3টে বেজে গেছে, ভাষণ হয় না। এই সময় কি করেছেন? তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। ছাত্র জনতা যদি বলতো যে না, আমরা রাষ্ট্রপতিকেও চাই না, তাহলে তিনি চলে যেতে বাধ্য হতেন। কোনো অপশন ছিল না। তখন একটা ভ্যাকুয়াম তৈরি হইতো না? কিছুই ভ্যাকুয়াম তৈরি হতো না। কিসের ভ্যাকুয়াম তৈরি হতো? পৃথিবীর ইতিহাসে এরকম গণ অভ্যুত্থান যে সমস্ত জায়গায় হয়েছে, সেই সমস্ত জায়গায় সরকার, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সবই পালিয়েছে। ফ্রান্সে হয়েছে এগুলো, এগুলো মিশরে হয়েছে, এগুলো দেখেছি তো আমরা, পৃথিবীর ইতিহাস আছে। কিন্তু সেটা যেহেতু করা হয় নাই, যে কারণে করা হয় নাই, কারণ তখনকার দিনের সেনাপ্রধান সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে ফেলেছেন ভাষণ দেওয়ার আগেই। কিন্তু ফোন শুরু হয়ে গেছে। মির্জা ফখরুলকে খুঁজতেছেন, ডক্টর শফিককে খুঁজতেছেন, ডক্টর শফিকুর রহমানকে খুঁজতেছেন, সকলকে খুঁজতেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের আসিফ নজরুল সাহেব ওখান থেকে বসে কথা বলতেছেন। তার মানে কি, এই যে ভাষণটা দিচ্ছেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, ইন বিটুইন একটা কুক আপ হয়েছে এখানে। কিছুক্ষণ পরে দেখা গেছে সবাই গণভবনে মিটিং করতেছে। তো সেই গণভবনে যদি বলতো যে রাষ্ট্রপতি চলে যাবে, কে ফেরাতো? মিলিটারির ক্ষমতা ছিল সেটা? মোটেও না। আমরা দেখি নাই সেদিন মিলিটারির ভূমিকা। আমরা তো রাস্তা থেকে দেখেছি মিলিটারির কি ভূমিকা ছিল। তখন সেটা করা হয়নি কেন? তখন সেটা করা হয়নি কেন? এটা একটা মিস্টেক। এটা হয়তো তখনকার দিনে যারা ছিলেন, রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা ছিলেন, বিএনপি তো অভ্যুত্থানের পক্ষে শক্তি, জামাত অভ্যুত্থানের পক্ষে শক্তি, এনসিপি অভ্যুত্থানের পক্ষে শক্তি, তারাই তো মেজর রোল প্লে করেছে। বামপন্থী অনেক সংগঠনগুলো সেগুলোর সঙ্গে যুক্ত ছিল, এটাও স্বীকার করতে হবে। ওই পজিশনে গিয়ে ওই কাজটা না করাটা একটা ভুল হয়েছে। এই ভুলটাকে পরবর্তীতে জাস্টিফাই করার জন্য এখন আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন করতে হতো না তো। আপনি এখন প্রশ্ন করছেন রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিয়েছেন, এখন প্রতিবাদ করেন কেন? আপনি প্রশ্ন করতে পারতেন না? ওনারা যদি রাষ্ট্রপতির কাছে শপথ না নিতেন, শহীদ মিনারে শপথ নিতেন, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় শপথ নিতেন, তাহলে তো এই প্রশ্ন আপনি করতে পারতেন না। এখন আপনি প্রশ্ন করার সুযোগ পেয়ে গেছেন। এই সুযোগের প্রেক্ষিতে এখন এসে যে ওয়াকআউট করছে, আমরা ভেবেছিলাম বিএনপি তো 2/3 মেজরিটি, এখন রাষ্ট্রপতিকে অভিশংসন করার মতো যথেষ্ট আইনগত ভিত্তি তাদের সামনে আছে। মাঝখানে রাষ্ট্রপতিকে সরানোর 2-3বার অ্যাটেম্প্ট হয়েছে। তিনি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিএনপির কারণে আমাকে সরাইতে পারে নাই, হুইচ ইজ ট্রু। বিএনপি সেটা স্বীকার করে যে আমরা সরাইতে দেই নাই। ইউনূস সরকারও চেয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলও চেয়েছিল, শুধু বিএনপি চায় নাই। এই কারণে রাষ্ট্রপতিকে সরাইতে, কেন? সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তো এখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে? এখন তো ওনারা একজন রাষ্ট্রপতি দিবেন, ওনাকে খালি সিগন্যাল দিলেই তো হয়। রাষ্ট্রপতি নিজে তো দিন সাক্ষাৎকারে বলেছেন আমি ততক্ষণ থাকবো যতক্ষণ অমুক সরকার আমাকে চাইবে। তো উনি না চাইলে তো উনি চলে যাবে। কি একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে দেশে। দেখেন, একটু আগে দেখাচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একটু পরে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, আর আমরা সব পার্লামেন্টে বসে এটা হাত চাপড়াচ্ছি। এটা দেখতে লজ্জা হয় না? এম্বারাসমেন্ট হয় না? রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি তো তিনি, তার মধ্য থেকে এই সমস্ত বৈপরীত্য দেখলে একজন শিশুও তো লজ্জা হয়। তাহলে বিএনপি এটা সেটেল করে না কেন? বিএনপি তো উচিত এটা সেটেল করে ফেলা, নাকি বারবার দেখবে? কদিন পরে আবার অধিবেশন হবে না, আবার বক্তব্য হবে না, আবার একই প্রশ্ন আসবে না, চলতে থাকবে তো। আমি মনে করি বিএনপি যদি সত্যিকার অর্থে প্রপার পলিটিক্স এখানে করতে চায়, রাষ্ট্রপতির ভাষণের মজা নেওয়ার দরকার নাই। উচিত হলো তাদের কি, যেহেতু তাদের এই ক্ষমতা জনগণ এখন দিয়েছে, 2/3 মেজরিটি তাদের আছে, অভিশংসনই বলেন, আমার তো মনে হয় অভিশংসনের কিছু করার দরকার নাই। শুধু গিয়ে একবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বললেই হবে যে আপনারও এম্বারাসমেন্টের দরকার নাই, আমাদেরও এম্বারাসমেন্টের দরকার নাই, আপনি রিজাইন করে যান, আমরা নতুন করে আরেকজনকে রাষ্ট্রপতি বানিয়ে দিই, তাদের লোকই রাষ্ট্রপতি বানিয়ে দিই, সমস্যা কি? এই এম্বারাসমেন্টটা বারবার যদি তারা দেখতে চান, তাহলে তাদের জন্য এম্বারাসিং হবে। কারণ আপনি গতকালকের রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে অনলাইনের প্রপাগান্ডাগুলো দেখতে পাবেন। অতীতের সব ভিডিওগুলো আবার আসছে, যেখানে রাষ্ট্রপতি বলতেছেন কার পায়ে ধরতেছেন, সালাম করার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু পা আর খুঁজে পান না। সেই রাষ্ট্রপতি এখন এসে বলতেছেন ফেসিস্ট সরকার ছিল। এগুলো শুনতে ভালো লাগতেছে আমাদের? এই জন্য আমি মনে করি সকলের এম্বারাসমেন্ট দূর করে দেওয়া দরকার। বিএনপির সামনে এসেছে সুযোগ, তারা এই সুযোগটা কাজে লাগাক, রাষ্ট্রটাকে প্রপার ট্র্যাকে নিক। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করতে চাই, রাষ্ট্রপতিকে নিয়ে আমরা হাসাহাসি করতে চাই না, যে দলের রাষ্ট্রপতি হোক। এই হাসাহাসির জায়গাটাকে পরিবর্তন করে ইজ্জতের জায়গাটাকে ভালো দেখে, ইজ্জতবান দেখে একজন রাষ্ট্রপতি তারাই নিয়োগ করুক। আমার জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনাদের একজন হাই আপ নেতা ইনস্ট্যান্টলি রিজেক্ট করে দিলেন, জাতীয় সরকারের রাজি না। শুধু তাই না, বঙ্গভবনে যে মিটিং ফার্স্ট হয়েছে, সেখানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা হাজির ছিল।
সেখানে কি ধরনের সরকার গঠিত হবে, তার দায় দায়িত্ব যদি ছাত্রদের উপর চাপাইতে হয়, জামাতের উপর চাপাইতে হয়, বর্তমান এনসিপির উপর চাপাইতে হয়, তার বড় দায় দায়িত্ব বিএনপির ঘাড়েও নিতে হবে, কারণ দে ওয়্যার দি পার্টিসিপেন্টস ইন দি ডিসিশন মেকিং প্রসেস। এখন বললে হবে না যে খালি ছাত্ররা ভুল করেছে, ভুল করলে বিএনপিও করেছে, ভুল করলে অভ্যুত্থানের সকল শক্তিই করেছে। আর অপেক্ষা কেন করতে হবে না? ডেমোক্রেটিক পলিটিক্সে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে বিএনপি। বিরোধী দলকে 5 বছর রাজনীতি করতে হবে, জনস্বার্থের কথা বলতে হবে। এই জনস্বার্থের কথা বলে কি ধরনের ভূমিকা তারা এখানে পালন করছে, ভবিষ্যতে তাদেরকে মানুষ সাপোর্ট করবে কিনা, এই ভূমিকার উপর নির্ভর করবে মানুষ তাদেরকে কি পরিমাণ ট্রাস্ট এবং কনফিডেন্স গ্রো করবে তাদের উপরে। এই জন্য তাদেরকে যৌক্তিক সমালোচনাও করতে হবে, ভালো কাজের অ্যাপ্রিসিয়েশনও করতে হবে। আমি বারবার তো এটা বলি, ওনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এটা মাস্ট বি রেসপেক্টেড, এটাকে আমরা সকলেই প্রেস করতে হবে। আবার এট দ্য সেম টাইম সংবিধান সংস্কার সভার শপথ নেন নাই, এটাকে ভয়ানকভাবে তিরস্কার করতে হবে, কারণ তারা তাদের ট্রাস্ট এবং কনফিডেন্সের জায়গা থেকে সরে গিয়েছেন। এই জায়গাটা বারবার বলতে হবে, দিস ইজ দেয়ার প্রবলেম। আবার এট দ্য সেম টাইম জনকল্যাণে কাজ করছেন। আমি শুনেছি 16 তারিখ তারা খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, এটাকে প্রেস করতে হবে। দিস ইজ গুড ওয়ার্ক, সো উই হ্যাভ টু প্রেজ দ্য গুড ওয়ার্ক। এট দ্য সেম টাইম উই হ্যাভ টু রিজেক্ট দ্য ব্যাড ওয়ার্ক। ব্যাড ওয়ার্কটা কি? আপনি রাষ্ট্রপতি জুলাইয়ের পক্ষে কথা বলতেছেন, আপনি এখানে বসে থেকে আমি দেখলাম বিএনপি দলীয় মন্ত্রী এমপিরা টেবিল ছাপড়াচ্ছে যখন ফেসিস্ট বলে গালি দিচ্ছে। বাহ, এই যে একটা এম্বারেসমেন্ট সামনে নাই। নিয়মতান্ত্রিকভাবে প্রথম সামনে এসেছে যেদিন তিনি ভাষণ দেবেন সেই দিন। এই ভাষণের জায়গাটা ওনার মুখ দিয়ে এই উপদেশ শুনতে হচ্ছে, কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কারা 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে দিয়ে গিয়েছিল। বিএনপি তখন 2001 থেকে 6 সালের যে সরকার ছিল, ওখানে তো আমরাও পার্ট ছিলাম। ওই পার্টের সরকারে আগের সরকারের দুর্নীতির চ্যাম্পিয়নশিপের ক্যারিকেচার বহন করেছে, এবং এখানে এসে কিভাবে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, 1400 লোক মৃত্যুবরণ করেছে, ফেসিস্ট বলে গালি দিচ্ছে সরকারকে, আগের সরকারকে। আর সেই রাষ্ট্রপতির ভাষণ এখানে বসে বসে শুনতেছি। আমার মনে হয় এইটা শুনতে বিএনপির কাছে কেমন লাগে আমি জানি না, তবে রাষ্ট্রপতির জায়গাটাকে যদি ট্রাস্ট ওয়ার্থি ক্রেডিবল রাখতে হয়, তাহলে সত্যিকার অর্থে ক্রেডিবল লোককে ওখানে বসাইতে হবে, কারণ এটা সম্মানের জায়গা, এটা কিন্তু যুক্তিতর্কের জায়গা না। সব অঙ্গ ফেল করে গেলে রাষ্ট্রপতি ইজ দ্য শ্রেষ্ঠ পয়েন্ট। ওখানে আমরা একটা মিসট্রাস্টে ভুগতেছি। আমার ধারণা, আমি অনুরোধ করব, আমার ভাই এখানে আছেন, দ্রুত, ঠিক আছে প্রথম অধিবেশনে পারেন নাই, বাকি সময় যে সময়টুকু আছে, টক টু দি, আচ্ছা বলেন প্রাইম মিনিস্টার বিদেশ যাবে, এসে রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে হবে না? কি বলবে যে এই রাষ্ট্রপতিকে, এই প্রাইম মিনিস্টার এই রাষ্ট্রপতিকে কি রিপোর্ট করবে, কিভাবে রিপোর্ট করবে, কি কনভারসেশন হবে সেখানে? একটা চক্ষু লজ্জা বলতে কিছু নাই মানুষের? যে লোক একটু আগে মানে আমাদের সবাইকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে যে কথা বলেছে, আর এখন যে কথা বলতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লোকটা পোল্ট্রি বেড়ে দিল। এই পোল্ট্রিওয়ালা লোকটাকে আমরা এখানে রেখে সবাই কমফোর্টেবল করে, এই কমন জায়গা তো আছে, এই কমন জায়গাটার মধ্যে ফাটল ধরতে হবে কেন রাষ্ট্রপতির ইস্যুতে? না দেখে বরঞ্চ রাষ্ট্রপতিকে যদি তারা সরিয়ে দেন, কিংবা তাদের উপদেশ ছাড়া তো চলবে না, 2/3 মেজরিটি আছে, শুধু আকার ইঙ্গিত দিলেই রাষ্ট্রপতি থাকবে না। এই অধিবেশনে পারেন নাই, পরের অধিবেশনে যদি করেন তাহলে পরাজয় হবে না, বরং রাজনীতিতে দীর্ঘস্থায়ী বিজয় হবে বিএনপি। জি, ধন্যবাদ জনাব শিশির মনির। জনাব খান শিশির মনির বলছিল যে ট্রাস্টের জায়গাটা শেকি হয়ে গেছে। আপনারা কি মনে করেন যে আসলে ট্রাস্টের জায়গাটা শেকি হয়েছে? আমরা আসলে এটা মনে করি না, কারণ রাষ্ট্রপতি একটা প্রক্রিয়ার মাধ্যমেই তাকে, এটা বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গা, যেরকম ওনাকে সরানোর প্রক্রিয়াটাও সম্মানজনক হওয়া উচিত। ওনাকে এমনভাবে সরানো উচিত না, কারণ সরানোর যে প্রক্রিয়াটা ছিল সেটা যদি 5 আগস্ট হতো সেটা একটা রকম ছিল, বাট এখন একটা নির্বাচিত সরকার, তাদের যে কোনো কিছুই একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আমি মনে করি অনির্বাচিত সরকার কিংবা ফেসিবাদী সরকার যেভাবে রাষ্ট্রীয় যে পদগুলো আছে তাদেরকে কথায় কথায়, যেমন আমরা আগে দেখেছি প্রধান বিচারপতি ছিলেন সিনহা সাহেব, তাকে যেভাবে সরিয়ে দিয়েছে, তো এই প্রক্রিয়াটা একটা সৌন্দর্য আছে, একটা প্রক্রিয়া আছে। আমি মনে করি বিএনপি সেই প্রক্রিয়া মেনেই যখন এই ট্রাস্টের বিষয়গুলো আসবে বা ওই রকম প্রয়োজনীয়তা বিএনপি অনুভব করবে, তখন তারা সে প্রক্রিয়াগতভাবেই তাকে সরাবে। জি, ধন্যবাদ ডক্টর অ্যাডভোকেট খান। এই পর্যায়ে আমি যেতে যাচ্ছি জনাব মাহবুবুর রহমান খানের কাছে। জনাব খান, বিরতির আগে অ্যাডভোকেট শিশির মনির বলছিলেন যে সংবিধানের সংস্কার পরিষদের কথা বলছিলেন, বিএনপি যারা এমপি রয়েছেন তারা এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তো এটা কি আসলে জুলাই সনদে তারা যখন সাইন করেছিল এটার সাথে মানে বিপরীতমুখী অবস্থান কিনা? ধন্যবাদ। আসলে এই জুলাই সনদের বিষয়টাতে শুরু থেকেই একটা বৈপরীত্য আছে। বৈপরীত্য কি? এটা যদিও ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেই ঐক্যমত কমিশনেও কিন্তু সবগুলো রাজনৈতিক দল সবগুলো বিষয়ে
একেবারে ঐক্যমতে পৌঁছছিল এরকম না। জুলাই সনদে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে কিন্তু নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ ছিল। তো আমি মনে করি যে এই জুলাই সনদে সেটাই আসা উচিত ছিল, যেইটাতে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছছে, যেটাতে নোট অফ ডিসেন্ট ছিল না কোনো দলের। বা তাহলে তো যদি ঐক্যমত কমিশন ঐক্য পৌঁছতো কোথায়, যদি আমারই আপত্তি সহই এটা চলে আসে। তা আমি যে বিষয়টাতে নোট অফ ডিসেন্ট দিয়েছি, গণভোটে তো সেটা আসে নাই। গণভোট যদি আমি বলি যে জুলাই সনদ আমার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, তাহলে আমার যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যেটা আমার নির্বাচনী ইশতেহার বা আমার দলীয় আদর্শ বা আমার দলীয় চিন্তা ভাবনা কর্মসূচি, তার সাথে বৈপরীত্য আমি মনে করেছি, সেগুলোতে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি। ধরেন বিএনপি দিয়েছে, সেই বিএনপির নোট অফ ডিসেন্টটাতেও আপনি হ্যাভোট না ভোটে দিয়ে দিচ্ছেন, তাহলে একটা হ্যাভোট হয়ে গেল। এখন যদি বিএনপি এই পুরোপুরি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, সেই ক্ষেত্রে কি বিষয়টা দাঁড়াচ্ছে যে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো চলে আসছে। আমি মনে করি এই জায়গাটাতে একটা পার্থক্য করা উচিত ছিল। এই নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়েছিল সেগুলো গণভোটে এইভাবে গণহারে আসা উচিত হয় নাই। তা আমার অনাপত্তি দেওয়া বিষয়গুলো আমাকে এখন গ্রহণ করতে হবে, এটা তো হইতে পারে না। কারণ আমি একটা রাজনৈতিক দল, বিএনপির একটা রাজনৈতিক ইশতেহার আছে এবং বিএনপি সবার আগে কিন্তু সংস্কারের যে প্রস্তাবনা, আপনি দেখবেন জুলাই সনদেও যেগুলো আসছে বেশিরভাগ সংস্কারের প্রস্তাবনা কিন্তু বিএনপি 31 দফায় দেওয়া ছিল এবং তারা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছে।